আসসালামু আলাইকুম। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আজকে একটি ভিডিও নিয়ে আসছি। বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আছেন আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি আমি। এই যে মালয়েশিয়া আমরা বিদেশে আসছি, আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে রেখে আমরা এখানে কাজকর্ম করতেছি। তো আমাদের ফ্যামিলি যেন সুখে শান্তিতে থাকে, আমরা এখানে কাজকর্ম করে যে মাসিক বেতন পাই সেই বেতনগুলো আমাদের পরিবার পরিজনদের পাঠিয়ে থাকি। তো এমত অবস্থায় মালয়েশিয়ায় কাজকর্ম করার অবস্থায় আমাদের যারা সহপাঠী থাকে, যারা রুমমেট থাকে বা কাজের সাইডে যে সমস্ত আমাদের কপালা থাকে বা বাংলাদেশি যারা সুপারভাইজার লাইন লিডার থাকে তাদের সাথে অনেক সময় অনেক মন মালিন্য হয়ে থাকে। তো আমরা এমন কোনো কাজ করব না যেন সেই কাজে আমাদের কোনো জীবনের দুর্ভোগ নেমে আসে এবং আপনার ফ্যামিলির জন্য অনেক কষ্ট হয়। এরকম কোনো কাজকর্ম আমরা যেন না করি এবং সে ধরনের অপরাধ থেকে যেন আমরা দূরে থাকি। আমি আমার ভিডিওর মাধ্যমে এই মেসেজগুলি দিব। এই মেসেজটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনারা ইতিপূর্বে অনেকেই জেনেছেন যে মালয়েশিয়ার শাহ আলম সেকশন 7-এ যে ঘটনাটি ঘটেছে, অর্থাৎ এক বাংলাদেশি আরেক বাংলাদেশিকে যে হত্যা করেছে। অবশ্য যে বাংলাদেশি হত্যা করেছে সে হচ্ছে ওই দোকানে কর্মচারী ছিল, তার মালিককে সে হত্যা করেছে। এখন তার মালিককে যে হত্যা করেছে এই ভিডিও ফুটেজ আপনারা ইতিপূর্বে অনেকেই দেখেছেন। তো অনেকেই হয়তো বলেছেন যে কি কারণে মারলো, কেন মারলো, এরকম ভাবে কি মারা উচিত ছিল। তো অনেকেরই যে প্রশ্নগুলো ছিল, আসলে অনেকে জানে না যে এর ভিতরে যে ক্ষোভ, এর ভিতরে যে বিদ্বেষ, যে আক্রোশ ছিল, মূল ঘটনা হয়তো অনেকেই জানেন না। তো আমি যে বাংলাদেশি কর্মচারী ওই দোকানে কাজকর্ম করছিল, তো যে মালিককে হত্যা করেছে সেই আসামি, আপনারা অনেকেই দেখেছেন যে মালয়েশিয়া প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে এবং ওখানে যারা কর্মচারী ছিল সকলকে গ্রেপ্তার করেছে এবং যাকে হত্যা করা হয়েছে, যিনি মৃত্যুবরণ করেছেন আর তার ওয়াইফকেও কিন্তু তারা নিয়ে গেছে মালয়েশিয়া প্রশাসন। তো এখন ওখানে কি ঘটনা হয়েছিল, কি কি কারণে ওই মালিকের প্রতি কর্মচারীর এত আক্রোশ ছিল, সে বিষয়ে আমি কথা বলেছি যে আসামি তার ওয়াইফের সাথে। তার ওয়াইফের মুখ থেকে কিছু তথ্য নিয়েছি, কিছু কথা নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন হয়তো আপনারা বলতে পারেন যে তার ওয়াইফ এখানকার ঘটনায় কিভাবে জানে। তো আমরা যারা প্রবাসে আছি, প্রবাসে থাকি, অনেক সময় আমরা আমাদের যে কাজকর্মের সাইটগুলো বা আমরা এখানে কি কাজকর্মগুলো করতেছি, কার সাথে কি করতেছি, অনেক সময় আমরা আমাদের নিজেদের ফ্যামিলির সাথে সে কথাবার্তাগুলো শেয়ার করে থাকি। অনেকে হয়তো শেয়ার করে না, আবার অনেকে শেয়ার করে। তো এমনই ওই প্রবাসী অর্থাৎ ওই কর্মচারী তার ওয়াইফের সাথে সবসময় কিন্তু কথাবার্তা বলতো, ওখানকার পরিস্থিতি সবসময় তার সাথে শেয়ার করত। তো এখন আমি আপনাদেরকে শোনাবো ওখানে যে ঘটনাটি ঘটেছিল, কি কারণে এত আক্রোশ, মালিককে কেন কর্মচারী হত্যা করেছে। তো মূল বিষয়গুলো অনেকেই না জানার কারণে অনেকের ভিতরে যে প্রশ্ন জেগেছে। তো এখন সেই আসামির যে ওয়াইফ, ওনাদের বাড়ি হচ্ছে মাদারীপুর, ওনার ওয়াইফের সাথে আমি কথা বলেছি। ওনার ওয়াইফের মুখ থেকে আমরা শুনবো যে ওখানে আসলে কি কি ঘটনার কারণে এরকম একটি অপরাধজনিত কাজে লিপ্ত হয়েছে তার স্বামী। তো চলুন আমরা আর দেরি না করে চলে যাচ্ছি তার কথাতে এবং সে কি বলতেছে। অবশ্য তার পারমিশন নিয়ে কিন্তু আমি তার কথাগুলো রেকর্ড করেছি এবং এই ভিডিওতে শেয়ার করার জন্য তার পারমিশনও আমি অলরেডি নিয়েছি তার কাছ থেকে। তো চলুন এখন তার মুখ থেকে আমরা শুনি আসলে কি কি ঘটনার কারণে এই দুর্ঘটনা তার স্বামী ঘটালো। ওই রবিউল ভাই যে মারা গেছে, উনি আমার হাজবেন্ডের আরো আগে একবার দোকানে কাজ করতো। প্রথমত আরো ১ বছর মানে ৫-৬ মাস আগে একবার কাজ করে আসছি। উনি আমারে নেওয়ার কথা বইলা ৫-৬ লাখ টাকা নিছে প্রথমত। তারপর নিতে পারে নাই। নিতে না পারায় টাকা পয়সা দেয় নাই। না দেওয়ায় উনি খারাপ। এটা জেনে আমার হাসব্যান্ডের সইরা আসছে। আমি উনার বাসায় যাইয়া টাকা আনতে মানে অনেকবার গেছি, টাকা আনতে পারি নাই। মানুষজন নিয়েও গেছি। তারপরে কিছু টাকা দিছে, আবার দেয় নাই। কাইটা রাইখা দিছে। এই খরচ ওই খরচ বইলা অনেক টাকা রাইখা দিছে। বেতন দেয় না। তারপর আমার হাসব্যান্ড ওখান থেকে চলে আসছে। চলে আসছে রাওয়ান। রাওয়ান থেকে উনি আবার কল দিতে, দিতে আমার হাসব্যান্ড আমার সাথে সবকিছু শেয়ার করছে। সব মানে যা ঘটছে সবই আমার হাসব্যান্ড আমার সাথে শেয়ার করতো। আর আমি প্রায় লাইনেই থাকতাম। কে কি বলতো আমি শুনতাম। আমি বলতেছি, ঠিক আছে ভাই আপনি শুনেন তারপর আমি সব বলবো। ঠিক আছে? হ্যাঁ। এখন উনি ওই জায়গা থেকে রাওয়ান চলে আসছে। রাওয়ানও এক বাঙালির দোকানে কাজ করতো। ওখান থেকে উনারে
প্রতি মুহূর্তে ফোন দিত, ভয়েস দিত যে তুমি এখানে আসো, তোমার বেতন আরো বাড়াই দিব। প্রথমে ১৬০০ টাকা বেতন দিত, তারপরে এখন উনি আবার লোভ দিয়া ২১০০ টাকা বেতনে উনারে আবার ওই জায়গায় নিছে। রাওয়ান ওই বাংলার দোকানে প্রায় ৬ মাস কাজ করার পরে উনার ফোন দিয়া মানে লোভ দিয়া যে আবার নিছে ওই দোকানে। নেওয়ার পরে আবার উনার বউরে নিব এ লোভ দিছে। তারপর আমার হাজবেন্ডের কাগজ নাই, মূলত হ্যার ভিসা নাই, এজন্য তার কথা শুনছে যে না আমার বউর যদি এই দেশে আনতে পারি তাহলে তো ভালো হবে। ওই লোভ দিছে। লোভ দেওয়ার পরে ওনার থেকে আবার টাকা নিছে ৫ লাখ টাকা। এটা মনে করে সবটাই আমি জানি, আমার দেওয়ার টাকাও আছে, আবার ওখান থেকে হ্যার বেতন থেকে কাইটা নেওয়া। হ্যার বেতন মানে বেতন কোনো মাসে ঠিকভাবে দেয় নাই। তারপরে দেখেন ১৯-২০ ঘন্টা ডিউটি করছে। এমন রবিবার শনিবার ২টা ৩টা করে গরু জবাই দিছে, সব ওনার দিয়া করাইছে। মাছ গোছ যেখানে যা কাটা লাগে, কোনো রেস্ট টাইম ছিল না। একটু রেস্ট টাইমে গেলে তাকে আবার ড্রাগ দিয়া মানে নেওয়াই ছাড়ছে ফোন দিয়া। মানুষের যে ২৪ ঘন্টাও ১২ ঘন্টাও যদি কাজ করে, আধা ঘন্টা ১ ঘন্টা রেস্ট টাইম থাকে। উনি এই রেস্ট টাইমটাও পর্যন্ত ওনারে দেয় নাই। যদিও দিত, তাও মনে করেন আবার ফোন দিয়ে, আমি তো লাইনে ছিলাম, তখন বলতো আমি কি এইমাত্র তো আসছো। কয় না আমার ফোন আসছে যাইতে হইব। প্রথমত উনি দোকানেই ছিল, দোকানে উনি একটা ইন্দোনেশিয়া মাইয়া আছে, উনার মতোই বয়স, বেশি কম বয়স না, ভারী বয়সেই। উনার সাথে উনি থাকতো, উনি উনার ওয়াইফ আছে বাংলাদেশে, তার থাকা সত্ত্বেও উনি উনার সাথে থাকতো এক রুমে। তারপর আমার হাজবেন্ড ওটা নিয়েও মানে ই করছে। তাই এরা একসাথে থাকে, ভাবছিল জামাইবউ। পরে কয় না জামাইবউ না, একসাথে এক রুমে ঘুমায়। এর বউ তো বাংলাদেশে আছে। তা আমি উনার বাসায় তো গেছি, উনার ২টা মেয়ে আছে। উনি এত খারাপ, মানে উনার জামাই, নিজের মেয়ের জামাই, নিজের শালা ওই দেশে গেছে উনার সাথে কাজ করার জন্য। তাও মানে কাজ করতে পারে নাই, ১৫ দিন পর জামাই আইসা পড়ছে। শালা তো শালার টাকাটা গেছে, শালায় আর আসেনি, শালায় অন্য জায়গায় কাজে গেছে গা। শালায় বনিয়ার সাথে বনে নেই। আমার হাজবেন্ড তো ছিল যে না বউ নিয়ে দিব এই আশায়। দেখেন পরে আবার লোভ যখন দিল, তখন দেখেন আমারে একে একে ৩ বার কইরা এয়ারপোর্টের ভিতরে ঢুকাইয়া, পরে পরবর্তীতে পাসপোর্ট তো লকই করে দিছে। উনার কথাই তো আমি এয়ারপোর্ট পর্যন্ত গেছি না। এদিকে আমার কত টাকা লস, ৫-৬ জন এয়ারপোর্ট পর্যন্ত যাওয়া, থাকা, খাওয়া খরচ। আমার ঢাকা কোনো আত্মীয় নাই, অনেক টাকা লস করাইছে। ওদিকে উনার মনে করেন লোভ দিছে। তারপরে দেখেন এই টাকা আর দেয় নাই। উনার কাছে মিনিমাম ৫ থেকে ১০ লাখ, মানে ১০-১২ লাখ টাকার উপরে আমরা পাম, বেতন মিলাইয়া এবং আমাদের ২ বার টাকা নিয়া, সব মিলাইয়া। এখন আমার হাজবেন্ড একটু রাগ হইতেই পারে, স্বাভাবিক। এখন ১৯ ঘন্টা ২০ ঘন্টা ডিউটির পরে যদি মাস শেষে কেউ কাছে টাকা চাইতে যায়, সে টাকা নিয়ে ঘুরাঘুরি করে, তার পরিবার তো ওই টাকার আশায় বইয়া রইছে। আর সেও তো টাকার আশায় বিদেশ করতে গেছে, তাই না? ২৪ ঘন্টা মানে ঘুমটু বাকি। ওই ঘুম ৫-৬ ঘন্টা একটা ঘুম, ওই ঘুমটাই হ্যারি আর নাই। ১৯-২০ ঘন্টা হ্যার দোকানে ডিউটি করে। দেখেন তারপরও এই টাকা নিয়া, টাকা উনার কাছে চাইতে গেছে। উনি হয়তো টাকা টাকা না দিছে, বলতে পারতো এটা না ওইটা, উনি উল্টো আমার হাজবেন্ড আঘাত করছে। নিজের জীবন বাঁচানোর লিগা, নিজের জীবন বাঁচাতে সবাই চেষ্টা করে ভাই, আমার যদি একটা দেয়, এখন যদি আমার জীবনটা রক্ষা করার লিগে আমি আরেকটা দিমু, এখন উনি উনার জীবন রক্ষা করার লিগা উনি আরেকটা দিছে ভাইয়া। এখন আমার টাকা, এত টাকা, ১০-১২ লাখ টাকা, এটা যদি আমার বাসায় ঋণ আছে, বাসায় ইয়া যদি একজন খারাপ কথা বলে মারে তুইলা, গায়ের বকা দেয়, তখন কোনো মানুষের মাথা ঠিক থাকে না, থাকে? তো না, উনার তা তো মাথাও ঠিক অবশ্যই। ছিল না। হুম। উনার কাছে যে টাকা চাইছে, উনি টাকা দিবে না, আবার উল্টা মারবে। এটা ৫ জনের বেলায় যদি, ৫টা মানুষের ক্ষেত্রে যদি এরকম হইতো, তাহলে সে কি কি করতো? তার অবস্থা মানে কি করার উচিত ছিল? আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন করি আপনার কাছে, যে আপনার হাজবেন্ড যে দোকানে কাজ করতো, ওনার মালিকে, ওর ওর মালিকে মানে বিজনেসটা যে করতেছে, এটা কিভাবে করতেছিল বিজনেসটা? এটা কোনো বৈধ ছিল নাকি? এটা কোনো না, বৈধ? বৈধ ছিল বলতে ওর দোকানে একটা মালাইর উম, ছেলের নামে ওই দোকান করছে, ঠিক আছে? ওটা লাইসেন্স আরেকজনের নামে। লাইসেন্স করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা লাইসেন্স করছে আরেকজনের নামে ওই দেশেই।
তো ওনার কি ভিসা ছিল নাকি না, উনার পারমিট? ভিসা আছে, পারমিট উনার ভিসা আছে বলতে আমি অত কিছু জানি না ভাইয়া। ভিসা আছে, তবে এটা আমি উনার লাইসেন্স হচ্ছে আরেকজনের নামে, ওনার নামে না। কিন্তু ওনার যে ভিসা, ভিসা কি কোনো ওয়ার্ক পারমিট ভিসা নাকি অন্য কোনো ভিসা? ওটা আমি বলতে পারি না ভাইয়া, ওটা কখনো শুনি নাই। তবে এটা শুনছি যে হ্যাঁ, উনি উনার লাইসেন্সটা অন্য কারো নামে, উনার নামে না, ওই দেশে একটা মেয়ের নামে। উনি লোকটা শোনেন, উনার গ্রামে তো আমি গেছি, উনার গ্রামে যাইয়া উনার বাড়িতে গেছি। এমন উনার যে পাশের একটা ঘর আছে, ওই ঘরের লোকেও এর কাছে টাকা দিছে। আমার জিজ্ঞাসা, মা তুমি এই জায়গায় কেন আসছো? আমি বলি কি, আমি টাকা দিছি তো। পরে কয়, শোনো, গত সপ্তাহে আমি টাকা উঠাইছি, বিচার কইরা এই গ্রামে মানুষ বসাইয়া বিচার কইরা তারপরে টাকা উঠাইছি। তুমি মা এই টাকা তো উড়াই নিতে পারবা না, আর হইছে তুমি মেয়ে মানুষ। তার যে পাশের ঘরে এই কথা বলছে মুরব্বি, যে আমার ছেলের জন্য আমি টাকা দিছিলাম, তারপরে বিচার আচার করে টাকা উঠাইছি। তারপর তার যে মেয়ের জামাই, ভাইয়া তার যে মেয়ের জামাই ওই জায়গায় সে গেছে মালয়েশিয়ায়, টুরাস্টে নিয়েছিল, নেওয়ার পরে 15 দিনও থাকে নাই। শ্বশুর ওইরকম ব্যবহার দেখে 15 দিন মানে পর হে ওনার বাংলাদেশে কি আইসা আপন পড়ছে। মেয়ে? আপন মেয়ে নাকি? হ্যাঁ, আপন মেয়ে, ওনার 2 মেয়ে এক বাড়িতে, মানে মেয়ের জামাই আবার চাইতো বাড়ি বেড়া, ঠিক আছে, এক ও, বাড়িতে বিয়ে দিছে। ও আচ্ছা আচ্ছা, মানে পাশে আপন উনার মেয়ে। এই ঘর আর সামনে জামাইয়ের ঘর। এই মনে করেন বাইর বেড়া তো বাইর বেড়া, আবার জামাইয়ের জামাই, হে যদি যে 15 দিন না থাকতে পারে শ্বশুরের কাছে, তার কোনো ছেলে নাই, 2 মেয়ে। এখন ওনার জামাইরই তো সবকিছু। তারপরও যদি ওই যে ওনার জামাই যে যদি না থাকতে পারে, তাহলে অন্য একটা মানুষ কিভাবে থাকে বলেন? তারপর ওনার যে শালা, ওনার শালায় ওনার কাছে থাকে নাই। মাত্র কয়েকদিন কাজ করে অন্য হানি গেছে গা। হে আমার হাজবেন্ডের বলছে, ভাইয়া অন্য জায়গায় আমার কাজ ঠিক করে দেন, আপনি তো এই জায়গায় পুরান, আর আমি তো আমার কাজ কে দিবে? এটা আমি আমি লাইনে থাকা অবস্থায় হ্যাঁ, আর শালার কত কথা শুনছি। শালার পর্যন্ত কানছে যে ভাই আমার পরিবার আছে, আমি তো কিন্তু নাই আর যাইতে পারবো না। হ্যাঁ, জামাই তো যাইতে পারবো, কারণ জামাই হে টাহাদ আনছে, হ্যাঁ টাহাদ হে আনছে, যাইবো গা। আমার তো পরিবার আছে ভাই, আমি তো হেন না কাজ না করলে আমার হইব না। আমার অন্য জায়গায় একটা কাজ ঠিক করে দেন। আর উনার বউরে নিছে এই মানে কয়েক মাস আগে, এর আগে ওই মহিলাটা ইন্দোনেশিয়ার মেয়ের সাথে থাকছে এক ঘরে এক রুমে এক জায়গায়। আল্লাহ ভাইয়া উনি কেমন লোক এটা আপনি আশেপাশে ও লোকে জানে। ওই যে পাশে রেস্টুরেন্ট, হেও বলছে যে না, হে তো ভালো না। এটা সবাই জানে হে ভালো না। হ্যাঁ, দোকানে যে আসে ভাইয়া হ্যাঁ। বেশি দিন থাকতে পারে না। এক সপ্তাহে যে আপনি কমেন্ট করছে দেখেন, অনেকে লেখছে যে না, ওনার দোকানে আমিও এক সপ্তাহ কাজ করছি, নি ভালো না দেখে আমি আইসা পড়ছি। আপনি যদি ওই শাহ আলম যাই আশেপাশে জিগান, তাহলে ভাইয়া শুনতে পারবেন ওনার রেকর্ড, যে উনি কেমন লোক। হয়তো এখন তো মনে করেন অনেকে বলবে বলবে না, কারণ এখন অবস্থাটা অন্যরকম হয়ে গেছে। তবে সত্যি যদি কেউ বইলা থাকে, তাহলে উনারই খারাপ বলবে। উনার যে জামাই, দেশে কম সবাই একটা বলতেছে, আমরা তো সবই শুনতেছি। উনার যে জামাই সেও বলতেছে আমার শ্বশুর কেমন সেটা তো আমি জানি। আর যে মারছে হ্যারও আমি চিনি, হে খুব ভালো একটা মানুষ। আমি নিজে যখন গেছি আর বাড়িতে, হ্যাঁ জামাইকে, আপনি কি তার বউ? আমি তো হ। হে তো খুব ভালো লোকটা, ওই দোকানে কি লিগা পড়ে আছে? আমি কই, ভাই লোভ একটু পড়ে থাকে মানুষ। টাকার আশাই তো এই দেশ থুইয়া, পরিবার থুইয়া, বউ থুইয়া, বাচ্চা থুইয়া বিদেশ গেছে টাকার জন্য না? এখন উনার ভিসা ছিল না, এটাই উনাকে ব্ল্যাকমেল করা হয়েছে। এটাই উনার দুর্বলতা, এইটাই উনার উনার ভিসা ছিল না, এটাই উনার দুর্বলতা ছিল। হ্যাঁ, মূলত এটাই আর কি, আর কারণ দুর্বলতার ভিসা সুযোগ নাই, অবৈধ লোক কোথায় যাবে, কোথায় কাস্টমার করবে। ঠিক আছে, মালয়েশিয়ার হ্যাঁ, বেশিরভাগ মানে এটাই ওনার দুর্বলতা ছিল, বাংলাদেশিরা ঠিক আছে। এইভাবেই, যাদের ভিসা না থাকে ওদেরকে এইভাবেই মানে দুর্বলতা দেখায়, তারপর আটকায় কাজ করায়। হ্যাঁ, 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 ধরেন 18 ঘন্টা একটা মানুষ যদি 18 ঘন্টা ডিউটি করে, তার কোন ভাই 1 ঘন্টা রেস্টের প্রয়োজন আছে? সেও তো একটা মানুষ, তাই হ্যাঁ। না? সেই 1 ঘন্টা রেস্টও তার দেওয়া হতো না, কেন জানেন? হে আগে, হ্যাঁ রুম ভাড়া রাখে নাই, রুম নিছেই বাই কয়েক মাস ধরে, বউ নিছে। যখন তার জামাই আর শালা গেছে, এক রুমের ভিতরে তো ওই মহিলার সাথে থাকা যাইবো না, হ্যাঁ। তখন এই এই ফ্ল্যাটটা নিছে। এর আগে ওই দোকানেই আসিল।
ওই ইন্দোনেশিয়া ওই মেয়েটার সাথে এক রুমে, আর আমার হাজবেন্ড ছিল, মানে কোনো রকম কাঠুন দিয়া এক রুম দোকানের ভিতরে ছিল, কোনো রকম কষ্ট কইরা। যখন তার শালা আর তার ইয়ে গেছে, তখন সে একটা নিছে, ফ্ল্যাট নিছে। হে তারপরে এই যে কিছুদিন আগে মনে হয় কয়েক মাস হয়েছে আর বউরে নিছে। তখন হে ইন্দোনেশিয়া মেয়ে আলাদা রুম দিছে, বউ নিয়ে আলাদা রুম থাকে। আর আরো একজন আছে, আর দুইজন, হেও ওইখানে থাকে। আমার হাজবেন্ড এতগুলা মানুষের রান্না করে, আবার হে রান্না আবার হে আলাদা বিক্রি করে, জানেন? সে এতটা কঠিন। এত দোকানে কাজ করার পরে আমার হাজবেন্ড যদি যাও আছে দোকানে, হেরাই খাইবো না? হ্যাঁ। হেই খাবার আবার আলাদা বিক্রি করে। আল্লাহ বোঝেন সে কি লোকের লোক। হ্যার ওইরকম একটা দোকান, তারপর হ্যার কোথাও কমতি ছিল আমার হাজবেন্ডের রান্না করা, সে আরেক জায়গায় বিক্রি করার। সেই বাদটা আমার হাজবেন্ডের যে দিয়ে আসার লাগে রাত্রে, রাত কয়টা, 11টা 12টা বাজে। আমার হাজবেন্ড রান্ধে, 5 জনের মানুষের রান্না করে। এরপর হ্যার এক্সট্রা 4 জনের রান্না করে আসে আবার দিয়ে আসার লাগে। এতটা সে দুর্বল মনে করছে আমার হাজবেন্ড। আচ্ছা আপু, আপনি এখন মানে বিস্তারিত শুনলাম, হ্যাঁ। তো এখানে আসলে এখন আপনি শোনেন, আপনি 5টা মানুষ হইলে, এই অবস্থায় হইলে কি করণীয় ছিল, আপনি শুধু এটুকুই বলবেন। আচ্ছা এখন শুনেন, যা হওয়ার যে তা তো সে হয়ে গেছে, হ্যাঁ। কাজটা যেটা করছে। শুনেন শুনেন, যা হবার তা তো হয়ে গেছে। এখন মানে আপনারা বাংলাদেশে মানে কিছু চেষ্টা করেন আপনার হাজবেন্ডের জন্য, কারণ একজন লয়ার ধরতে হবে, একজন লয়ার ভাইয়া ধরেন, শুনেন, ঠিক আছে। এখন মানে আমি যে অবস্থায় আছি ভাইয়া, আমার অবস্থা ওইরকম না। কারণ দেখেন যে বেতন টাকা 10-12 লাখ টাকা তার কাছে আমার থাকে। সে একজন ইনকাম কয় টাকা? হে বেতন দিত যদি 2100, এরপর হে আর খরচ আছে না। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা, আপনারা অলরেডি শুনেছেন সে কর্মচারী অর্থাৎ যে হত্যা করেছে তার দোকানের মালিককে, সে আসামি, তার যে ওয়াইফ, তার মুখ থেকে বিস্তারিত আপনারা শুনেছেন। তো আসলে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি, এখানে যাই ঘটনা হয়েছে না কেন, যে টুকিটাকি বিষয় যা হয়েছিল না কেন, আসলে তার কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত হয়নি। তো আমরা যারা প্রবাসীরা আছি, কখনোই আমরা নিজেরা কখনো আইন হাতে তুলে নেব না। এই জন্য, কারণ আপনি যেখানে আসছেন আপনার উপর নির্ভর করে আপনার ফ্যামিলি সচল আছে। আপনার যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, এখন আপনার ফ্যামিলি কিন্তু অচল হয়ে যাবে। এখন এই যে কর্মচারী অর্থাৎ মালিককে যে হত্যা করেছে, তো মালিকের পরিবার এখন কি অবস্থায় আছে, বা কর্মচারীর বাড়িতে যে ফ্যামিলি তার কি অবস্থায় আছে, এখন এই কর্মচারী বা আসামি তার ফ্যামিলির যে দুর্দশা, অচল অবস্থায়। তো এখন সর্বদিকেই কিন্তু একটা পরিস্থিতি কিন্তু অনিয়ন্ত্রণে চলে গেছে, অর্থাৎ সবারই কিন্তু এখন একটা দুরবস্থা। তো যাই হোক, ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। আজকে যে বিষয়গুলো শেয়ার করেছি, যেন সবাই এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে সবাই যেন সচেতন থাকে, কারো প্রতি কারো কোনো আক্রোশ না থাকে। তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।